হন্টিং অ্যাডলাইন পার্ট 16 চ্যাপ্টার 11 দ্য ম্যানিপুলেটর। অ্যাডেলাইন, দায়া বলেছিল নানি ফ্রিক টাইপের ছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে আসলে নানির মাই ফ্রিক ছিল কিনা। আমি ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছি আর তার লেখা কথাগুলোতে চোখ বুলিয়ে যাচ্ছি। আমি বসে আছি সেই একই রকিং চেয়ারে, যেটায় জিজি বসে তার ডায়েরি লিখত আর তার স্টকার তার দিকে তাকিয়ে থাকতো। সে তাকে নিজের চোখ ভরে দেখতে দিত আর দেখা যাচ্ছে যে এতে সে নিজেও আনন্দ পেত। ডায়েরিটা হঠাৎ বন্ধ করে আমি আমার সামনে পা রাখার স্টুলের ওপর সেটা ছুঁড়ে দিলাম। ভারী ডায়েরির ধাক্কায় আসবাবপত্র দুলে উঠল। আমি গভীরভাবে নিঃশ্বাস ফেললাম আর আমার নাকের মাঝখান চেপে ধরলাম মাথা ধরাটা ঠেকানোর জন্য। মানে জিজি কি ভাবছিল? কোনো অচেনা লোককে তাকিয়ে থাকতে দেওয়া, তার বাড়িতে ঢুকতে দেওয়া, এমনকি তাকে ছুঁতেও দেওয়া, এটা তো একরকম পাগলামি, সার্টিফাইড পাগলামি। আর আসলেই যা পাগলামি সেটা হলো আমি এই ডায়েরি পেলাম আর একই রাতে একজন স্টকারও আমাকে খুঁজে পেল। আমার ভাবতেও ইচ্ছা করছে না যে এর মানে কি হতে পারে। বাতাস জানালার বাইরে দিয়ে বইতে লাগলো আর কাজগুলোকে কাঁপিয়ে তুলল। ঝড়ের মেঘ গড়িয়ে আসছে। এটা সিয়াটলের চিরাচরিত আবহাওয়া, যেটা ব্রণের মতো বিরক্তিকর। যখন মনে হয় একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন হবে, ঠিক তখনই হঠাৎ একটা ঝড়ের মেঘ এসে দাঁড়াবে, ফেটে পড়ার জন্য প্রস্তুত। ওকে কুৎসিত অ্যাডি। রান্নাঘরের দিক থেকে জোরে একটা ঠক শব্দ ভেসে এলো আর আমি সেটা শুনে প্রায় চেয়ার থেকে লাফ দিয়ে উঠলাম। বুকে ধূপধাপ করে ধাক্কা খেতে থাকা হৃদস্পন্দন নিয়ে আমি সেই দিকে তাকালাম, কিন্তু অস্বাভাবিক কিছু দেখলাম না। হ্যালো, আমি ডাকলাম কিন্তু কেউ উত্তর দিল না। শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে করতে আমি ফিরে তাকালাম। ঠিক তখনই চোখের কোণ দিয়ে বাইরের জানালার পাশে একটা নড়াচড়া ধরা পড়ল। আমার মাথা হঠাৎ সেই দিকে ঘুরে গেল আর চোখ স্থির হয়ে রইল যা কিছু দেখেছি তার উপর। চাঁদের আলো আর আমার সামনের দরজার বাইরে থাকা একটিমাত্র আলো ছাড়া বাইরে প্রায় পিচকালো অন্ধকার। আবারও নড়াচড়ার ঝলক আমাকে প্রায় জানালার কাচের সাথে মুখ ঠেকাতে বাধ্য করল। এটা একজন মানুষ যে আমার বাড়ির দিকে হাঁটছে। সে দুটো বড় গাছের মাছ থেকে বেরিয়ে এসেছে। তার অবয়ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সে ফিরে আবারও এসেছে। 2 রাত কিছুই না হওয়ার পর সেই কুত্তার বাচ্চা আসলেই ফিরে এসেছে। আমার হাত পাশের টেবিলের দিকে গিয়ে থামলো। আমি ওখান থেকে একটা বুচার নাইফ তুলে নিলাম। সে সেদিন শেষবার আমার বাড়িতে ঢুকেছিল, তারপর থেকে ছুরিটা আমি চারপাশে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাই। দেখা গেল আমার সিকিউরিটি ক্যামেরাগুলো ওর ক্ষেত্রে একদমই অকাজের। সে চলে যাওয়ার পরপরই আমি এগুলো চেক করলাম, দেখতে পেলাম যে ওগুলো ওর কোনো চিহ্নই ধরতে পারেনি। যখন দায়া বিষয়টা খুঁজে দেখলো, তার মুখ যেন একদম ভেঙে গেল আর চোখ ভরে গেল আতঙ্কে। সে ক্যামেরাগুলো জোড়া লাগিয়েছিল, সেগুলো হ্যাক করে এমনভাবে বানিয়েছিল যেন কোনো কিছুই না ঘটে, অথচ ছায়াটা আমার বাড়ির ভেতর দিয়ে হেঁটেছে যখন আমি ঘুমাচ্ছিলাম। দায়া বলেছে শুধু যে সে ক্যামেরার ফিড স্পাইটস করেছিল তা নয়, সে এটা এত নিখুঁতভাবে করেছিল যে একে ট্রেস করাই সম্ভব নয়। দায়ের এই সিদ্ধান্তে আসার একমাত্র কারণ হলো সে জানে প্রযুক্তি কিভাবে কাজ করে এবং তার নিজের কাজেও সে একই জিনিস করে। এই লোকটা শুধু তার হিংস্র বুদ্ধি দিয়েই নয়, আরও অনেক দিক দিয়েই বিপজ্জনক। আমি হাতলের চারপাশে মুঠি শক্ত করে সেটা আমার কোলে রাখলাম। সে যত আমার কাছে আসে তার প্রতিটি পদক্ষেপের সাথে তাল মিলিয়ে আমার বুকের হৃদস্পন্দন তত জোরে বাজে। আমি উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোলাম। আমি ঠিক কী করছি জানি না। ওকে উস্কে দিচ্ছি, ওকে চ্যালেঞ্জ দিচ্ছি যেন আবার আমার বাড়িতে ঢোকে। যদি ঢোকে, আমার নিজের সুরক্ষার জন্য কিছু করার পূর্ণ অধিকার আছে। লোকটা প্রায় 20 ফুট দূরে গিয়ে থামলো। তার মুখ আবারও গভীর হুডে ঢাকা। সে তার ভঙ্গি চওড়া করে বোঝালো যে সে আরাম করে দাঁড়াচ্ছে। তারপর হুডির পকেটে হাত ঢুকিয়ে কিছু বের করলো, যেটা আমি দেখতে পাচ্ছি না। আমি তখনই বুঝলাম সে একটা লাইটারে আলো জ্বালিয়েছে আর তাতে ওর অসম্ভব তীক্ষ্ণ চোয়ালের
লাইন আর মুখে ঝুলে থাকা সিগারেট স্পষ্ট হয়ে উঠেছে। সে সিগারেটটা জ্বালিয়ে তারপর আগুন নিভিয়ে ফেলল। রেখে গেল শুধু চাঁদের আলোতে ভেসে থাকা তার সিলুয়েট আর উজ্জ্বল জ্বলন্ত চেরি। সে তাকিয়ে রইল, আমিও তাকিয়ে রইলাম। সেদিক থেকে চোখ না সরিয়ে আমি পাশের টেবিল থেকে আমার ফোনটা তুলে নিলাম। সে যখন আমাকে সেই জঘন্য হাতের বাক্স পাঠিয়েছিল তখন আমি তার কথা শুনে পুলিশ ডাকিনি, কিন্তু সে তো বলেনি যে আমার জানালার 20 ফুট দূরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি পুলিশ ডাকতে পারবো না। আমি ফোন আনলক করতে নিচের দিকে তাকালাম, আর যখন উপরে তাকালাম আমার বুড়ো আঙুল যেন থেমে গেল। চাঁদের আলো আর সিলুয়েটের ওপর ছড়িয়ে পড়ছে, আর আমি একদম পরিষ্কারভাবে দেখলাম সে ধীরে ধীরে মাথা নাড়ছে আমার দিকে, আমাকে সতর্ক করছে আমি যেটা এই মুহূর্তে করতে যাচ্ছি সেটা না করতে। আমি আমার সামনে দরজার দিকে তাকালাম। ভয়ের স্রোত ভেতরে তীব্রভাবে বয়ে যাচ্ছে। দরজাটা লক করা আছে, কিন্তু সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে সেই লক কোনো কাজে আসবে না। আমি হিসাব করে দেখলাম ওর আর দরজার মধ্যে কতখানি দূরত্ব, কতক্ষণ লাগবে তার দৌড়ে সেখানে পৌঁছাতে, দরজা ভেঙে ঢুকতে আর আমার কাছে আসতে। অন্তত শক্তপোক্ত 30 সেকেন্ড। এটা 911 ডায়াল করে কেউ যে আমায় আঘাত করার চেষ্টা করছে সেটা বলার জন্য যথেষ্ট সময়, তাই তো? কিন্তু তাও অর্থহীন হবে। পুলিশ আসতে অন্তত আধা ঘন্টার কম লাগবে না। হয়তো সে আমার চিন্তা শুনে ফেলেছে। সে কয়েক পা কাছে এসে মাঝে সিগারেটটা মুখ থেকে সরিয়ে টান দিল। ও কি আমাকে চ্যালেঞ্জ করছে? আমার মেরুদণ্ড সোজা হয়ে গেল, আর দৃষ্টি ভরে গেল সাদা গরম রাগে। এই লোকটা নিজেকে কি ভাবে? দাঁত কামড়ে গর্জে উঠলাম আমি। দরজার দিকে হেঁটে গিয়ে খুলে দিলাম তালা। দরজাটা টেনে খুললাম। সে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, আর এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমার মাথায় একটা বুদ্ধি ফিরে এসেছে। আমি দৌড়ে আবার ভিতরে ফিরে গেলাম, কিন্তু আবার মেরুদণ্ড শক্ত করে রাগে পা ঠুকতে ঠুকতে সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে গেলাম তার দিকে। এই আসল, তুমি যদি আমার জায়গা থেকে সরে না যাও আমি কিন্তু পুলিশ ডাকবো। পরে আমি ঈশ্বরকে জিজ্ঞেস করলাম কেন তিনি আমাকে এমন বানালেন। এখন আমি যেটা করতে পারবো তা হলো কাছে পৌঁছানো মাত্রই 2 হাত তার বুকে ঠেলে দেওয়া। আমি ইচ্ছে করেই খেয়াল করলাম না যে হুডির নিচে ওর পেশিগুলো কেমন শক্ত, কারণ এখন কেবল পাগলরাই ওসব দিকে মন দেবে। এই বিশালদেহী মানুষটা 1 ইঞ্চিও পেছালো না। সে কথাও বলল না, প্রতিক্রিয়া দেখালো না, এমনকি কিছুই করলো না। রাগে আমার গরম শ্বাসে আমার নাক দিয়ে বাষ্প বেরোচ্ছে যেন একটা সার। আমি হুডি পরা লোকটার দিকে তাকিয়ে থাকলাম। তার মুখের খুব বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না, শুধু নিচের অংশটা ছাড়া, কিন্তু আমি অনুভব করছি তার চোখ আমার ভেতরে জ্বলছে। শিগগিরই আমার শরীর পুড়ে যাবে, আর কিছু বাকি থাকবে না, শুধু ছাইগুলো ঠান্ডা হাওয়ায় ভাসবে। তুমি আমার থেকে কি চাও? আমি হাত মুঠো করে কাঁপুনি আটকাতে ফোঁস করে বললাম। আমার পুরো শরীরই কাঁপতে শুরু করেছে রাগে আর ভয়ে, কিন্তু আরও কিছু একটা আছে, সেটা এতটাই অস্বস্তিকর যে আমি তার নাম বলতে চাই না। সে কোনো উত্তর দিল না, বরং হাসলো, একটা ধীরে পাপপূর্ণ ঠোঁটের বাঁক যা আমার মেরুদণ্ডে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল। ইচ্ছে করেই সে জিভ বের করে নিজের ঠোঁট চেটে নিল। আমার চোখ তার এই নড়াচড়ায় আটকে যায়। কাজটা ছিল আদিম, প্রাণীসুলভ আর ভয়ানকভাবে ভীতিকর। আমার হৃৎপিণ্ড গলাধঃকরণ করে গলা বেয়ে উপরে উঠছে। সেটাকে জোর করে গিলে ফেলে আমি চোখ কুঁচকে ফেললাম, আর তাকে আরও কিছু বলার জন্য মুখ খুললাম, কিন্তু তার আগেই সে এক পা পেছালো। যদিও আমি দেখতে পাচ্ছি না, তারপরও আমি জানি যে সে আমাকে আপাদমস্তক একবার দেখে নিচ্ছে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে হেঁটে চলে গেল। এভাবেই, একটাও কথা নয়, কোনো ব্যাখ্যা নয়, এমনকি কোনো পাগলামির স্বীকারোক্তিও নয় যে সে আমার সাথে একসাথে থাকতে চায় বা এরকম কিছু। এমনকি কিছুই নয়। যেখান থেকে সে বেরিয়ে এসেছিল সেই দরজার কাছে যাওয়ার আগ পর্যন্ত আমি দাঁড়িয়ে থেকে তার দূরে সরে যাওয়া দেখলাম, তার অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত আমি তাকিয়ে থাকলাম। আমি ভাবছি আমি কি সত্যি পাগল হয়ে গেছি, আর পুরো ঘটনাটা কেবলমাত্র কল্পনাই করেছি? নিশ্চয়ই আমি এতটা বোকা নই যে একজন সাইকোপ্যাথের মুখোমুখি হব।
ঠিক সেই সাইকোপ্যাথ যে এক ব্যক্তির হাত কেটে এনে আমার দরজার সামনে রেখে গেছে। কিন্তু আমি তো ঠিক সেটাই করলাম, এবং সে কোনো প্রতিক্রিয়াও দেখালো না, শুধু ঠোঁট চাটলো আমার দিকে, যেন আমাকে খেয়ে ফেলবার পরিকল্পনা করছে। ও না, যদি আমার পিছে নিচ্ছে এমন আরেকজন জেফ্রি ডাহমার এর পুনর্জন্ম হয়। জেফ্রি ডাহমার একজন আমেরিকান কুখ্যাত সিরিয়াল কিলার। সে 1994 সালে মারা গিয়েছিল। হৃদয় যেন আবার গলায় উঠে এলো। আমি ঘুরে দাঁড়িয়ে ভেতরে দৌড়ে গেলাম। মনে হচ্ছে লুসিফারের কুকুরগুলো আমার পাছার মাংস কামড়ে ধরেছে। যখন আমি দরজাটা বন্ধ করে তালা লাগালাম, পেছনে তাকালাম সেই দোলনা চেয়ারের দিকে যেখানে আমি বসেছিলাম। ছুরিটা সেখানে এলোমেলোভাবে মেঝেতে পড়ে আছে, ফুটস্টুলের পাশে। ও মাই গড! আমি একজন সাইকোর মুখোমুখি হলাম, কিন্তু ছুরিটা সঙ্গে না এনে মাটিতে ফেলে দিয়েছিলাম। গড, তুমি আমাকে এমন কেন বানালে? পরের জন্মে তুমি কি এত বিরক্তিকর কাজ না করলেই পারবে না? আমার পাণ্ডুলিপি শেষ করে এবং সেটা এডিটরের কাছে পাঠানোর পুরস্কার হিসেবে আমি নিজেকে দিচ্ছি একটা সুন্দর খুনের তদন্ত করার সুযোগ। দায়া পিডিএর ডাটাবেস থেকে পাওয়া আরও কিছু নোট পাঠিয়েছে। ইমেইলগুলো প্রতি মিনিটে আসছে আরও বিস্তারিত তথ্য নিয়ে। এর বেশিরভাগই হাতে লেখা রিপোর্ট, যা এমন পুরুষরা লিখেছে যাদের লেখার হাত একেবারে ভয়ানক। অপরাধস্থল ভুলভাবে পরিচালনার কারণে আমাদের হাতে কার্যত কিছুই নেই। আমার প্রপিতামহ এবং রিপোর্টে উল্লেখ করেছেন যে তার মৃত্যুর আগে কয়েক মাস ধরে জিজি অদ্ভুত আচরণ করছিল। সে নাকি দূরে সরে গিয়েছিল, অত কথা বলতো না, অনেক ভীত ছিল, নানির সাথে বদরাগী আচরণ করত, আর কোনো কারণ ছাড়াই তাকে স্কুল থেকে নিতে বেশ কয়েকবার দেরিও করেছিল। জিজি তার স্বামীর সাথে এসব বিষয়ে কথা বলতো না, যার ফলে তাদের মধ্যে বেশ কয়েকবার তর্কাতর্কি হয়েছিল। রিপোর্টে সে স্বীকার করেছিল যে তাদের সম্পর্কে গত 2 বছর ধরে অবনতি হচ্ছে। সে জিজিকে তার আচরণের পরিবর্তন নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছিল, কিন্তু সে দাবি করেছিল যে কোনো কিছুই ভুল হচ্ছে না। আমি ঘন্টার পর ঘন্টা জিজির ডায়েরির এন্ট্রি বিশ্লেষণ করেছি। তার প্রতিটা লেখার প্রতিটা জিনিসে লুকানো অর্থ খুঁজলাম। সেই এন্ট্রিগুলো খুঁজে দেখলাম যেখানে সে ভয় আর অস্বস্তির কথা প্রকাশ করেছে, কিন্তু যেটা তাকে ভয় পাইয়েছিল সেটা এতটাই ভয় পাইয়েছিল যে সে সেটা কোথায় লিখতেও পারেনি। আমার মনের একটা অংশ চাচ্ছে এই প্রতিবেদনগুলো যদি তার তদন্তের সময় খুঁজে পাওয়া যেত, হয়তো তখন এগুলো পাওয়া গেলে আমি কখনোই এগুলো পড়তে পারতাম না, কিন্তু তারা সেই কেসটা সমাধান করতে পারত। আমি দীর্ঘশ্বাস ফেলে আমার ঘন চুলের মধ্যে দিয়ে হাত চালালাম। আমার কাঁধগুলো ঝুঁকে বসে থাকার কারণে জ্বালা শুরু করেছে, আর পড়তে পড়তে চোখগুলো ঝাপসা হয়ে আসছে। মাথা ব্যথায় আমার কপালে ফুলে উঠেছে। আমার দৃষ্টি খারাপ করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি আরও কিছুই দেখতে বা ভাবতে পারছি না। আমি দোলনা চেয়ারে হেলান দিয়ে বসে জানালার দিকে তাকালাম। আমার গলাটায় আটকে থাকা এক চাপা চিৎকার বাতাসে ফেটে বেরিয়ে আসলো যখন আমি দেখলাম স্টকারটা আবার এসেছে। আগের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে আর তার সেই ফালতু সিগারেট টানছে। তার মুখোমুখি হওয়ার 3 দিন হয়ে গেছে, আর তারপর থেকে আমি সবসময় সতর্ক আছি। অপেক্ষা করছি সে আবার ভেতরে ঢুকবে, আর এবার আমার ঘুমানোর সময় আমার ঘরে আসবে। আমার হৃদয় লাফিয়ে উঠল, অস্থিরভাবে ধুকপুক করছে। এক ধরনের নিচু তাপ আমার পেটের ভেতর জ্বলে উঠেছে। আমার মুখ শুকিয়ে যেতে শুরু করলো যখন সেই জ্বালা আমার উরুর মাঝখান পর্যন্ত নেমে আসে। আমি চেয়ারে আঠার মতো আটকে আছি। সেই প্রচণ্ড মাথা ব্যথায় ভয় আর উত্তেজনার মিশ্রণে হাঁপাচ্ছি। আমার গাল লজ্জায় জ্বলছে, কিন্তু সেই অনুভূতি কমছে না। আমার উচিত পর্দা টেনে দেওয়া, নিজের জন্য অন্তত একটা উপকার করা, আর আমাদের দুজনারই নীরব যুদ্ধ শেষ করা। কিন্তু কোনো অজানা কারণে আমি নড়তে পারছি না, ফোন তুলে পুলিশও ডাকতে পারছি না, এমন কিছু করতে পারছি না যেটা আমাকে বুদ্ধিমান বা কমন সেন্স আছে বলে প্রমাণ করবে। যখন আমি ওই লোকটার দিকে তাকিয়ে আছি, তেমন কিছু নেই। যেই সব ভূত এই দেওয়ালে ঘোরাফেরা করে তারা এই মুহূর্তে আর গুরুত্বপূর্ণ নয়, যখন আরও ভয়ঙ্কর কিছু এই জমিতে ঘুরে বেড়াচ্ছে। যেন ভূতরা আমাকে শুনে ফেলেছে।
উপরের তলা থেকে হালকা পদধ্বনি ভেসে আসলো। আমি মাথা ঘুরিয়ে ছাদের দিকে তাকালাম। সেই অপচ্ছায়ের পদধ্বনি অনুসরণ করলাম যতক্ষণ না সেটা মিলিয়ে যায়। আমি আবার মাথা ঘোরালাম, দেখলাম আমার স্টকার কয়েক ফিট কাছে চলে এসেছে। যেন সে চিন্তা করছে আমি আসলে কোন দিকে তাকিয়ে আছি, যেন প্রশ্ন করছে কি এমন জিনিস হতে পারে যে আমার মনোযোগ তার দিক থেকে সরিয়ে নিচ্ছে। আমি নিশ্চিত সে ভাবছে হয়তো এটা আরেকজন পুরুষ, হয়তো সে ভাবছে গ্রেইসন ফিরে এসেছে, বাড়ির ভেতরে কোথাও আছে, আমাকে ডাকছে আর বলছে তার সাথে বিছানায় যেতে। নগ্ন হয়ে আমার জন্য সেটি শক্ত হয়ে আছে। হয়তো সে ভাবছে আমরা সবে ফাঁক করেছি, আমার উরু এখনও আরেকজন পুরুষের বীর্যে ভেজা। বিষয়টা কি তাকে রাগিয়ে তুলেছে? অবশ্যই রাগাচ্ছে। সে আমাকে শুধুমাত্র ছোঁয়ার জন্যই আরেকজন মানুষকে মেরে ফেলেছে। তাহলে আমাকে ফাঁক করার জন্য সে কারোর অবস্থা কি করবে, আমাকে বা সে কি করবে? এই চিন্তাগুলো সত্য কিনা কিছু যায় আসে না। আসল সত্য থেকে এটা হয়তো অনেক দূরে, কিন্তু এই চিন্তাগুলো তার মাথায় ঘুরছে আর তাকে পাগল করে দিচ্ছে। এই সত্যটা আমার ঠোঁটে একটা ছোট্ট হাসি নিয়ে এলো। শুধু তাকে ফাঁক করার জন্য আমি মাথা ঘুরিয়ে একটা চিৎকার করার ভান করলাম। তুমি কি করছো? আমি ওই ভূতের উদ্দেশ্যে জোরে করে বললাম, যার উত্তর সে কোনোদিনই দেবে না। আমার ছায়ার দিকে ফিরে তাকালে দেখলাম সে তার ফোন বের করলো। কিছু একটা দেখে তার হুডের গভীর অন্ধকারে নীল আলো হারিয়ে গেল। কয়েক সেকেন্ড পর সে ফোনটা আবার পকেটে ঢুকিয়ে ফেলে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে সেটা জ্বালালো। শৃঙ্খল ধূমপায়ী, সি! সে আরও 15 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকলো। সেই সময়ে আমি প্রায় চোখ ফিরাচ্ছিলাম না। এটা একটা খেলার মতো মনে হচ্ছিল, আর সেই খেলায় আমি সবসময় একজন দুঃখী লুজার।